সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আজ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ময়মনসিংহ অনলাইন স্কুল প্রতিদিন বিকাল 3টা থেকে শুরু হয়ে চলে রাত 11টা পর্যন্ত। বিকাল 3টায় শুরু হবে ষষ্ঠ শ্রেণী, বিকেল 4টায় সপ্তম শ্রেণী, বিকেল 5টায় অষ্টম শ্রেণী, সন্ধ্যে 7টায় নবম এবং দশম শ্রেণী এবং রাত 9টায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শ্রেণী কার্যক্রম আমরা পরিচালনা করছি। তোমরা জানো, করোনার আঘাতে আজ সারা বিশ্ব জর্জরিত। আর সেই করোনার আঘাতে তোমরাও যেমন সারা বিশ্ব যেমন জর্জরিত, ঠিক তদ্রূপ তোমাদের শিক্ষা কার্যক্রম হচ্ছে ব্যাহত। আর সেই শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তোমরা যেন ঘরে বসেই শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে পারো, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ বা প্রয়াস। আজ আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল। আজ তোমাদের আমি নিব ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ ও কোষীয় সংগঠন। এই ক্লাসটি আমি পরিচালনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নিই কোষ কি বা কোষ কাকে বলে। কোষ কি জানার আগে তোমরা একবার কি চিন্তা করেছ যে একটা বিশাল বিশাল বিল্ডিং কি দিয়ে তৈরি হয়? তোমরা বলবে যে ইট দিয়ে। ঠিক তদ্রূপ এই যে জীবদেহ, এই যে উদ্ভিদ এবং প্রাণী দেহ, বিশাল আকারের দেহ তৈরি হয় কি দিয়ে, সেটাকে একবার চিন্তা করেছো তোমরা? হ্যাঁ, অবশ্যই তোমরা জানো কি দিয়ে তৈরি হয়। যেমন ইট দিয়ে তৈরি হয় বিশাল বিশাল বিল্ডিংগুলো, ঠিক তদ্রূপ এরকম ক্ষুদ্র একক কোষ দিয়ে তৈরি হয় উদ্ভিদ এবং প্রাণী দেহ, অর্থাৎ জীবদেহ। তাই জীবদেহের কি দিয়ে তৈরি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র একক কোষ দিয়ে। তাহলে জীবদেহের গঠন এবং কার্যকরী একক তাহলে আমরা কি বলতে পারি? কোষ। হ্যাঁ বন্ধুরা, কোষ হলো জীবদেহের গঠন এবং কার্যকরী একক। তাহলে আমরা বলতে পারি কি, কোষ কাকে বলে? যদি সংজ্ঞা হিসেবে আমরা বলি তাহলে কি বলবো? জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কোষ বলে। তো আমরা সংজ্ঞাটা একটু লিখে নিই প্লিজ বন্ধুরা। কোষ জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। কি বলছি? জীবদেহের গঠন ও কার্যকরী একককে কোষ বলে। আমরা এই কোষকে সব ধরনের জীবদেহ একই ধরনের কোষ দ্বারা গঠিত না, বা সব ধরনের জীবের কোষ একই রকম হয় না। তাই কোষের শ্রেণীবিভাগ করতে যে বিজ্ঞানীরা দেখেছেন যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ কোষকে দুই ভাগে বিভক্ত করেছেন। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে বিজ্ঞানীগণ দুভাগে বিভক্ত করেছেন, যথা আদি কোষ এবং প্রকৃত কোষ। তাহলে কোষের শ্রেণীবিভাগে কি? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ কি? যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় বা নেই, সেই সকল কোষকে বলা হয় আদি কোষ। আর যে সকল কোষের সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে বলা হয়
প্রকৃত কোষ। তাহলে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা কোষকে তাহলে কয় ভাগে ভাগ করতে পারলাম? 2 ভাগে ভাগ করতে পারছি। কি? 1 আদি কোষ, 2 প্রকৃত কোষ। এখন তোমাদের অবশ্যই জানতে ইচ্ছে করছে কোনগুলো আদি কোষ বা কোন ধরনের জীবগুলো আদি কোষ দ্বারা গঠিত এবং কোন ধরনের জীবগুলো প্রকৃত কোষ দ্বারা গঠিত। হ্যাঁ বন্ধুরা, আদি কোষ হচ্ছে সেই সকল জীবগুলো গঠিত যেগুলো আণুবীক্ষণিক, একেবারেই ক্ষুদ্র আণুবীক্ষণিক। যেমন আজকের ভাইরাস, করোনা ভাইরাসের নাম আমরা সবাই শুনেছি, যে ভাইরাসের জন্য আজকে সারা বিশ্ব প্রকম্পিত, বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে, তোমাদের শিক্ষা জীবন স্থবির হয়ে পড়েছে যে ভাইরাসটির জন্য, সেটি হলো আদি কোষ দ্বারা গঠিত। অর্থাৎ ভাইরাস আদি কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা বলতে পারি কি আদি কোষ দ্বারা কোন ধরনের জীবগুলো গঠিত? যেমন ভাইরাস এবং ব্যাকটেরিয়াও। তাহলে আদি কোষ দ্বারা গঠিত হলো ভাইরাস এবং ক্ষুদ্র ব্যাকটেরিয়াগুলো। আর প্রকৃত কোষ দ্বারা কোনগুলো? অন্যান্য জীব, উদ্ভিদ এবং প্রাণী সহ অন্যান্য সকল জীব এই প্রকৃত কোষ দ্বারা গঠিত। তাহলে আমরা জানতে পারলাম কি নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, যথা আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষ কি? যে সকল কোষে নিউক্লিয়াস নেই বা অনুপস্থিত তাদেরকে বলা হচ্ছে আদি কোষ, এবং যে সকল কোষে নিউক্লিয়াস উপস্থিত তাদেরকে বলা হলো প্রকৃত কোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম আদি কোষ এবং প্রকৃত কোষ কাকে বলে। আদি কোষ আমরা বলছি কোন সকল জীবগুলো? শত ক্ষুদ্র অতি আণুবীক্ষণিক যে জীবগুলো সেগুলো হচ্ছে আদি কোষ, যেমন ভাইরাস। প্রকৃত কোষ বা কোনগুলো গঠিত? সকল জীব, যে উদ্ভিদ প্রাণী সকল জীবগুলোই প্রকৃত কোষ দ্বারা গঠিত। এখন প্রকৃত কোষকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রকৃত কোষকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা? 2 ভাগে ভাগ করতে পারি, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কোনগুলো? যে সকল কোষ আমাদের দেহ গঠনে সহায়তা করে। চিন্তা করেছ যে একটা ছোট্ট বীজ তুমি রোপণ করেছিলে, সেই বীজ থেকে কি হয়? চারা গাছ হয়, বড় হয়। কিভাবে বড় হয়? সাধারণত এই দেহকোষের বিভাজনের মাধ্যমেই এই ছোট্ট চারা গাছ থেকে বিশাল বট গাছ বা বিশাল আম গাছ বা কাঁঠাল গাছ বা ছোট্ট বীজ থেকে বড় বড় গাছের সৃষ্টি হয়েছে। আমি এক সময় বা তুমি এক সময় খুব ছোট্ট ছিলে, তুমি এখন বড় হচ্ছ, বড় হবে। এই যে আমরা বৃদ্ধি পাচ্ছি, যে সকল কোষগুলো আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে তাদেরকে বলা হলো দেহকোষ। আর যে সকল কোষগুলো বংশবৃদ্ধিতে সাহায্য করে, যেমন ফুলের পরাগরেণু এবং ডিম্বাশয় মিলে সৃষ্টি হয় কি একটা গ্যামেট, সেই গ্যামেট বৃদ্ধি পেয়ে কি হয়? বীজে পরিণত হয়। এই যে গ্যামেট যেটা, যে কোষ, সেই কোষটাকে বলা হচ্ছে কি জনন কোষ। অর্থাৎ যে কোষ বংশ বৃদ্ধিতে সাহায্য করে, বংশ বৃদ্ধিতে সাহায্য করে যে কোষ, তাকে বলা হলো জনন কোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম কি প্রকৃত কোষ আবার 2 ধরনের, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কোনগুলো? যে কোষগুলো আমাদের দেহ গঠনে সাহায্য করে, অর্থাৎ জীবদেহের বৃদ্ধি ঘটে যে সকল কোষের বিভাজনের মাধ্যমে, তাদেরকেই বলা হচ্ছে কি দেহকোষ। এবং যে সকল কোষ জনন কার্যে অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় জনন কোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানতে পারলাম প্রকৃত কোষ 2 ধরনের, যথা দেহকোষ এবং জনন কোষ। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে একটু
কোষের বিভাজনটা, শ্রেণীবিভাগটা একটু দেখে নিই। আমরা প্রথম যদি বলি কোষ, শ্রেণীবিভাগটা একটু দেখে নিই আমরা। কোষকে আমরা প্রধানত ভাগ করতে পারি নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে দুই ভাগে, যথা প্রকৃত কোষ, আরেকটা কি বলছি, আদি কোষ। প্রকৃত কোষ কোনগুলো? যে সকল কোষগুলো নিউক্লিয়াস বিদ্যমান তাদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষ, আর যে সকল কোষে নিউক্লিয়াস নেই তাদেরকে বলা হচ্ছে আদি কোষ। এই প্রকৃত কোষকে আবার আমরা ভাগ করতে পারি কয় ভাগে? কাজের উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করতে পারি, যথা দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ এবং জনন কোষ, কাজের উপরে ভিত্তি করে প্রকৃত কোষকে ভাগ করা যায় দুই ভাগে, দেহকোষ এবং জনন কোষ। দেহকোষ কাকে বলে? যে সকল কোষ জীবদেহ গঠনে সাহায্য করে, জীবদের বৃদ্ধিতে সাহায্য করে, তাদেরকে বলা হয় দেহকোষ। আর যে সকল কোষ জীবের বংশবৃদ্ধিতে সহায়তা করে তাদেরকে বলা হচ্ছে হলো জনন কোষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানলাম কোষ কি, কোষের প্রকারভেদ, কোন ধরনের কোষ, কোন ধরনের জীব কোন ধরনের কোষ দ্বারা গঠিত, এবং কোন ধরনের কোষ কি কাজে ব্যবহৃত হয় তা জানলাম। এখন আমরা যাই শিক্ষার্থী বন্ধুরা, যে কোষের একটা কোষের গঠন নিয়ে আমরা একটু আলোচনা করব এখন। তাহলে আমরা এখন একটা কোষ কি কি উপাদান দ্বারা গঠিত বা কি দ্বারা গঠিত সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা। কোষ, এখন আমরা জীবকোষের গঠন, একটা জীবকোষকে আমরা যদি দেখি তাহলে প্রধানত এর আমরা দুটা অংশ দেখতে পাই শিক্ষার্থী বন্ধুরা। একটা জীবকোষের আমরা প্রধানত কয়টা অংশ দেখতে পাই? দুটা অংশ। কি? একটা হচ্ছে কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে জীবকোষের প্রথমত আমরা কয়টা অংশ দেখতে পাই? দুটা। জীবকোষ এর কয়টি অংশ রয়েছে? দুটি অংশ রয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এক, কোষ প্রাচীর, দুই, প্রোটোপ্লাজম। প্রথমে আসি আমরা কোষ প্রাচীর। প্রথমে আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা কি নিয়ে? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কাকে বলে? তোমরা অবশ্যই লক্ষ্য করেছ, বা তোমরা বাসা বাড়িতে থাকো, বা তোমাদের স্কুলেই দেখবে স্কুলটার চারপাশে একটা দেয়াল থাকে। বাসা বাড়িতে দেখবে বাসা বাড়ির চারপাশে একটা দেয়াল থাকে। মনে প্রশ্ন জাগতে পারে, এখন দেয়ালটা কেন থাকে? শিক্ষার্থী বন্ধুরা সহজেই বলবে, যাতে কোনো ক্ষতিকর জীব অথবা কোনো ক্ষতিকর মানুষ যেন তোমার বাসায় বা তোমার বিদ্যালয়ে প্রবেশ করে তোমার বিদ্যালয়ের কোনো ক্ষতি সাধন করতে না পারে, সেই জন্য তোমার বিদ্যালয়ের চারপাশে দেয়াল থাকে, অথবা তোমার বাসার চারপাশে দেয়ালটা থাকে। ঠিক তদ্রূপ কোষটাকে যদি তুমি একটা তোমার বাসা ধরো অথবা তোমার বিদ্যালয় ধরো, তাহলে এর চারপাশেও কি থাকা দরকার? তেমনি একটি প্রাচীর থাকা দরকার। সেই প্রাচীরটা কি বলা হয়? কোষ প্রাচীর। সেই প্রাচীরটাকে কি বলা হয়? কোষ প্রাচীর। তবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা জেনে রেখো যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না। তবে বলতে পারো তাহলে কি থাকে? হ্যাঁ, প্রাণী কোষের একটা পাতলা আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা বলি কোষঝিল্লি। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন
কোষ প্রাচীর নিয়ে কথা বলছি, আমরা কোষ প্রাচীরে থাকি। তা আমরা জানলাম কি কোষ প্রাচীর কাকে বলে। কোষের চারপাশে যে একটি আবরণ থাকে বা দেয়াল থাকে, সেই আবরণটাকেই বলা হচ্ছে কি কোষ প্রাচীর। কোষের চারপাশে যে একটি আবরণ দেখতে পাওয়া যায়, শক্ত আবরণ দেখতে পাওয়া যায়, সেই আবরণটিকে বলা হচ্ছে কি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটি কি দিয়ে তৈরি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এই কোষ প্রাচীর শক্ত কাইটিন নির্মিত আবরণ দ্বারা তৈরি, শক্ত কাইটিন নির্মিত জড় পদার্থের একটি আবরণ দ্বারা তৈরি। এই কোষ প্রাচীরের কাজটা কি তাহলে? কাজ তোমাদের আগেই বলছি, কি কাজ? কোষের একটা নির্দিষ্ট আকার প্রদান করে, এর ভেতরে তরল পদার্থকে কি করে? ধারণ করে এবং এর ভিতরের অংশকে রক্ষা করে, এবং কোষের ভিতরে এবং বাইরের মধ্যে তরল পদার্থ বা অন্যান্য উপাদান চলাচলে সাহায্য করে। উদ্ভিদ কোষে আরও একটা কাজ করে থাকে, সে দৃঢ়তা প্রদান করে থাকে। উদ্ভিদ কোষের দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষ প্রাচীরের যদি বলা হয় কোষ প্রাচীরের কাজ কি, তাহলে আমরা কি লিখব? এক, কোষের কে কি করা? দৃঢ়তা প্রদান করা, কোষের ভিতরের পদার্থকে ধারণ করা, কোষের ভিতরে এবং বাইরের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা। এই হলো কোষ প্রাচীরের কাজ। তাহলে আমরা কি জানলাম? কোষ প্রাচীর কাকে বলে, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, এবং কোষ প্রাচীরের কাজ কি। কোষ প্রাচীর কাকে বলে? কোষের চারপাশে যে আবরণ রয়েছে তাকে বলা হয় কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কি উপাদান দ্বারা গঠিত? কোষ প্রাচীর কাইটিন নির্মিত এক ধরনের জড় পদার্থ দ্বারা তৈরি। কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করা, 2, কোষের অভ্যন্তরে তরল পদার্থকে ধারণ করা, 3, কোষের অভ্যন্তরে তরল এবং কোষের ভিতর এবং বাহিরের তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করাই হচ্ছে কি কোষ প্রাচীরের কাজ। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা কোষের দ্বিতীয় অংশ কি বলছি? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তা এখন আসি আমরা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় তকথকে অর্ধতরল যে বস্তুটি দেখতে পাওয়া যায়, ঘন বস্তুটা দেখতে পাওয়া যায়, তাকেই বলা হয় প্রোটোপ্লাজম। কি বলছি তাহলে? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা অর্ধতরল স্বচ্ছ জেলির মতো যে থকথকে বস্তুটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় কি প্রোটোপ্লাজম। তোমরা জেলি খেয়েছ, সকালবেলা অনেকেই তোমরা জেলি দিয়ে পাউরুটি খেয়ে থাকো। এই প্রোটোপ্লাজমটাও অনেকটা এরকম জেলির মতো থকথকে। এই প্রোটোপ্লাজমকেই বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। কেন বলা হয় ভৌত ভিত্তি? কারণ এই প্রোটোপ্লাজমের মধ্যেই বিদ্যমান থাকে কোষের জন্য প্রয়োজনীয় সকল অঙ্গাণু এবং নিউক্লিয়াস। যেহেতু এই প্রোটোপ্লাজমের মধ্যেই জীবের জীবনের জন্য যে সকল উপাদানগুলো প্রয়োজন, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয়াস, কোষ গহ্বর, সাইটোপ্লাজম, এর সব কিছুই এর মধ্যে বিদ্যমান থাকে। সেই জন্য এটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। অনুধাবনের প্রশ্ন হতে পারে শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে, যে প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয় কেন? তখন আমরা কিন্তু উত্তরটা এইভাবে দিতে হবে।
যে প্রোটোপ্লাজমের মধ্যেই বিদ্যমান থাকে কোষের প্রয়োজনীয় সকল অঙ্গাণু, যেমন সাইটোপ্লাজম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস সহ সকল প্রয়োজনীয় উপাদান। আর সেজন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। সেজন্যই প্রোটোপ্লাজমকে কি বলা হয়? জীবনের ভৌত ভিত্তি। ক্লিয়ার? তোমরা যদি এভাবে লিখো তাহলে চমৎকার নাম্বার পাবে আশা করি। তো এসো এখন আমরা প্রোটোপ্লাজমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রোটোপ্লাজমকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এক, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। দুই, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তিন, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাই আমরা কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? প্রোটোপ্লাজমকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? তিনটা ভাগে ভাগ করতে পারি। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। তো প্রথমে আমরা জানি কোষ ঝিল্লি কি। আমরা বলছিলাম কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যে কোষ প্রাচীর থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। তাই প্রাণী কোষে কি থাকে? এই কোষ ঝিল্লি থাকে। প্রাণী কোষে কি থাকে? এই কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা কি? প্রোটোপ্লাজমকে ঘিরে একটা পাতলা আবরণ থাকে। প্রোটোপ্লাজমকে ঘিরে একটা পাতলা আবরণ থাকে। সেই পাতলা আবরণটিকে বলা হয় কোষ ঝিল্লি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের 23 পৃষ্ঠায় দেখবে দুটা ছবি দেওয়া আছে পাশাপাশি, একটা উদ্ভিদ কোষের এবং একটা প্রাণী কোষের। দেখো উদ্ভিদ কোষের চিত্রটার পাশে পুরো একটা প্রাচীর আছে যেটাকে আমরা বলছি কোষ প্রাচীর। আর প্রাণী কোষের দেখো এরকম কোনো প্রাচীর নেই, একটা জাস্ট পাতলা পর্দা আছে। আর এই পাতলা পর্দাটাকে বলা হচ্ছে কি? কোষ ঝিল্লি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বইটা খুলে তোমরা দেখতে পারো যে তোমাদের বইয়ের 23 পৃষ্ঠায় দুটা ছবি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের দুটা ছবি পাশাপাশি দেওয়া আছে। সেখানে উদ্ভিদ কোষের দেখো কোষ প্রাচীর দেওয়া আছে, আর প্রাণী কোষের দেখো তেমন কোনো এরকম শক্ত আবরণ নেই, সেখানে একটা পাতলা পর্দা আছে। আর সেই পাতলা পর্দাটি কি আমরা বলছি কি? কোষ ঝিল্লি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা বলছি কোষ ঝিল্লি তাহলে কাকে বলে? প্রোটোপ্লাজমকে ঘিরে যে পাতলা আবরণ রয়েছে তাকেই বলা হচ্ছে কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির কাজ কি? কোষ ঝিল্লির কাজ হলো কোষের ভিতরের প্রোটোপ্লাজমকে কি করা? রক্ষা করা। প্রোটোপ্লাজমকে রক্ষা করা, কোষের বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করা এবং কোষের ভেতর এবং বাইরের মধ্যে তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা। এই হলো কোষ ঝিল্লির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি কোষ ঝিল্লির কাজ কি? তাহলে কোষের ভিতরের যে উপাদানটা আছে, প্রোটোপ্লাজমের যে উপাদানটা আছে, সেই উপাদানটাকে কি করা? ধারণ করা। দুই, কোষের ভেতর এবং বাহিরের মধ্যে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করা। এই হলো কোষ ঝিল্লির কাজ। এরপরে আসি আমরা নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা আমরা বলছিলাম কোষ ঝিল্লির অভ্যন্তরে অর্ধতরল, স্বচ্ছ, জেলির মতো যে পদার্থটি দেখতে পাওয়া যায় তাকে বলছিলাম কি আমরা? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত, নিউক্লিয়াস ছাড়া যে উপাদান, যে অর্ধতরল, স্বচ্ছ, জেলির মতো থকথকে পদার্থটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে হলো সাইটোপ্লাজম। কি বলছি শিক্ষার্থী বন্ধুরা? প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত, প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত যে অর্ধতরল, স্বচ্ছ, জেলির মতো পদার্থটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে হলো সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত যে স্বচ্ছ, অর্ধতরল, জেলির মতো উপাদান বস্তুটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হচ্ছে হলো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই বিদ্যমান থাকে কোষের জন্য প্রয়োজনীয় সকল প্রকার ক্ষুদ্র অঙ্গাণুগুলো।
এই সাইটোপ্লাজমে কোষের বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলো আছে সেগুলোকে ধারণ করে থাকে। তাই সাইটোপ্লাজমের আমরা বলছি যে কোষের প্রোটোপ্লাজমের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো উপাদান দেখতে পাওয়া যায় তাকেই বলছি আমরা কি সাইটোপ্লাজম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সাইটোপ্লাজম কি এটা আমরা বুঝতে পারলাম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণুগুলো থাকে। তো আজকে তোমাদের সামনে আমি কয়েকটি অঙ্গাণু, গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এক, প্লাস্টিড। এক হচ্ছে হলো প্লাস্টিড। দুই, মাইটোকন্ড্রিয়া। 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 তিন, কোষ গহ্বর। এই তিনটা অঙ্গাণু নিয়ে সাইটোপ্লাজমের আমরা আজকে এই তিনটা অঙ্গাণু নিয়ে আমরা কত ডাস্টারটা কোথায় আমরা এখন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এবং কোষ গহ্বর আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের মনে হয় বোর্ডটা একটু নিচু হয়ে গেছে, সেই জন্য সমস্যা হচ্ছে। আমরা একটু উপরে মুছে দিলাম, এগুলো দিয়ে আবার আমরা এখান থেকে শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের আজকে আমরা তিনটা উপাদান নিয়ে আলোচনা করব। এক, প্লাস্টিড। দুই, মাইটোকন্ড্রিয়া। তিন, কোষ গহ্বর। প্রথমে আমরা প্লাস্টিড নিয়ে আলোচনা করি। প্লাস্টিড, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে প্রকৃতি এত বৈচিত্র্যময়, আমাদের প্রকৃতি এত বৈচিত্র্যময়, এত সুন্দর কেন জানো? এটা এই প্লাস্টিডের জন্য। আমরা যেদিকেই তাকাই দেখি সবুজ অথবা ফুলের বাহার, যা দেখে আমাদের মন কি ভরে যায়। এই যে মন ভরে যায় প্রকৃতি দেখে, এই মন ভরে যাওয়া প্রকৃতি কে এনে দিয়েছে? এনে দিয়েছে হলো প্লাস্টিড। এই প্লাস্টিডের জন্যই প্রকৃতি এত বৈচিত্র্যময়। যদি প্লাস্টিড না থাকতো তাহলে প্রকৃতিতে কোনো বৈচিত্র্যই থাকতো না, প্রকৃতি দেখতে এত সুন্দর লাগতো না। ফুলের যে বর্ণ, ফুলের পাপড়ির যে বর্ণ, লাল, নীল, হলুদ, বিভিন্ন বর্ণ। ফলের যে বিভিন্ন বর্ণ, যেমন আম দেখো কাঁচা অবস্থায় সবুজ থাকে, আবার পাকলে এটা বিভিন্ন রং ধারণ করে। কাঁঠাল বিভিন্ন রং, ফলের বিভিন্ন ধরনের বর্ণ ধারণ করে। কেন? ওই প্লাস্টিডের জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্লাস্টিড কাকে বলে একটু জেনে নিই। প্লাস্টিড সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে গোলাকার, দণ্ডাকার, বিভিন্ন আকৃতির যে বর্ণাধারগুলো দেখতে পাওয়া যায়, এই বর্ণাধারগুলো কি বলা হয়? প্লাস্টিড। আমরা কি বলছি?
কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে গোলাকার, দণ্ডাকার বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট যে বর্ণাধারগুলো দেখতে পাওয়া যায়, বর্ণাধার মানে বর্ণ ধারণ করে যা, তাকে বলা হয় বর্ণাধার, বা রঞ্জক ধারণকারী পদার্থকেই বলা হচ্ছে বর্ণাধার। কি রঞ্জক ধারণকারী যে সকল পদার্থ তাদেরকে বলা হয় বর্ণাধার। এই বর্ণাধারগুলোকে বলা হচ্ছে প্লাস্টিড। আমরা কি বলছি? সাইটোপ্লাজমের অভ্যন্তরে গোলাকার, দণ্ডাকার বা বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট যে বর্ণাধারগুলো দেখতে পাওয়া যায় সেই বর্ণাধারগুলোকে বলা হয় প্লাস্টিড। পরিষ্কার? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম প্লাস্টিড কাকে বলে। সাইটোপ্লাজমের অভ্যন্তরে যে গোলাকার, দণ্ডাকার বা বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট বর্ণাধারগুলো দেখতে পাওয়া যায় সেই বর্ণাধারগুলোকে বলা হয় প্লাস্টিড। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই প্লাস্টিড কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য, যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। এটা উদ্ভিদ কোষের একটি বিশেষ বৈশিষ্ট্যও বটে। এই প্লাস্টিড আবার তিন ধরনের। প্লাস্টিড তিন ধরনের, যথা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, দুই ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। কি বলছি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণ কণিকা। উদ্ভিদের যে বর্ণ সবুজ হয় এর মূল কারণ হলো এই ক্লোরোপ্লাস্টের জন্য। এই ক্লোরোপ্লাস্টের জন্যই উদ্ভিদের বর্ণ কি হয়? সবুজ হয়। শিক্ষার্থী বন্ধুরা, আরও একটা মজার বিষয়, এই ক্লোরোপ্লাস্টই শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সহায়তা করে। যদি এই ক্লোরোপ্লাস্ট না থাকতো তাহলে উদ্ভিদ শালুক সংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারত না। আর উদ্ভিদ যদি শালুক সংশ্লেষণ প্রক্রিয়া চালাতে না পারত তাহলে উদ্ভিদে খাদ্য তৈরি করতে পারত না। আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারত তাহলে উদ্ভিদ সহ সকল জীব খাদ্যের অভাবে মারা যেত, অর্থাৎ জীবের অস্তিত্ব বিপন্ন হতো, জীব বিপন্ন হয়ে যেত, জীবের অস্তিত্বই থাকতো না। তাহলে আমরা বলতে পারি যে এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের জন্যই জীবজগতের অস্তিত্ব টিকে আছে। তাই একটা উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন হয় শিক্ষার্থী বন্ধুরা, যে কোষের কোন অঙ্গাণুটির জন্য জীবজগতের অস্তিত্ব টিকে আছে? তে বলতে হবে প্লাস্টিডের জন্য জীবজগতের অস্তিত্ব টিকে আছে, কারণ ক্লোরোপ্লাস্ট শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে সাহায্য করে। যদি ক্লোরোপ্লাস্ট না থাকতো তাহলে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটতো না। আর শালুক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না ঘটতো তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারত না। আর উদ্ভিদ যদি খাদ্য তৈরি করতে না পারত তাহলে উদ্ভিদ সহ সকল জীব খাদ্যের অভাবে মারা যেত, অর্থাৎ জীবের অস্তিত্ব বিলীন হয়ে যেত। তাই বলা চলে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের জন্যই জীবজগতের অস্তিত্ব টিকে আছে। তারপরে আসি আমরা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? উদ্ভিদের সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য যে রঞ্জক কণিকাগুলো আছে, বিভিন্ন ধরনের যে বর্ণ আমরা দেখতে পাই, লাল, হলুদ, সবুজ বা অন্যান্য বর্ণ, এই সবগুলো এই ক্রোমোপ্লাস্টের জন্যই হয়ে থাকে। তারপরে আসছি আমরা লিউকোপ্লাস্ট। উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পড়ে না সেইখানার প্লাস্টিডের বর্ণ হয় সাদা। এই বর্ণহীন প্লাস্টিডকেই বলা হয় লিউকোপ্লাস্ট। তা লিউকোপ্লাস্ট কাকে বলে? বর্ণহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট।
আর এই লিউকোপ্লাস্ট সাধারণত উদ্ভিদের মূলে থাকে। তবে বন্ধুরা, একটা মজার বিষয় আছে, যদি এই লিউকোপ্লাস্ট আবার সূর্যের আলোর সংস্পর্শে আসে তাহলে সে ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আবার ক্লোরোপ্লাস্টকে যদি তুমি দীর্ঘদিন কয়েকদিন ঢেকে রাখো, সূর্যের আলোর সংস্পর্শে না থাকে, তাহলে সে আবার লিউকোপ্লাস্টে পরিণত হয়। যেমন তোমরা পরীক্ষা করে দেখতে পারো শিক্ষার্থী বন্ধুরা, একটা মাটির হাঁড়ি দিয়ে তোমাদের বাসার সামনে ঘাসকে যদি ডেকে রাখো কয়েকদিন, অথবা একটা কিছু গাছকে যদি ইট দিয়ে চাপা দিয়ে রাখো, 10-15 দিন পরে ইটটা খুলে দেখতে পাবে যে গাছগুলো সাদা বর্ণের হয়ে গেছে। আবার যদি কিছুদিন রেখে দাও মুক্ত অবস্থায় ঘাসগুলোকে, দেখবে আবার এটা সবুজ বর্ণ হয়ে গেছে। অর্থাৎ তাহলে বলতে পারি লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, আবার ক্লোরোপ্লাস্ট সূর্যালোর অনুপস্থিতিতে লিউকোপ্লাস্টে পরিণত হয়। এটা জাস্ট তোমাদের জানার জন্য। এই পরীক্ষাটা তোমরা শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই করতে পারো। বাসার চারপাশে যদি ঘাস থাকে তাহলে একটা ইট দিয়ে ঘাসগুলোকে চাপা দিয়ে রাখবে, তাহলে দেখতে পাবে যে ঘাসগুলো কিছুদিন পর 5-7 দিন বা 10 দিন পর যে দেখবে ইটটা উল্টে এই ঘাসগুলো আর সবুজ বর্ণ নেই, সাদা বর্ণ হয়ে গেছে। আবার এটা কয়েকদিন রেখে দাও উন্মুক্ত অবস্থায় ঘাসগুলোকে, দেখবে আবার এটা সবুজ বর্ণ হয়। তাহলে আমরা কি জানতে পারলাম যে সূর্যের আলোর উপস্থিতি বা অনুপস্থিতির উপরে ভিত্তি করে ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকলে ক্লোরোপ্লাস্ট পরিণত হয়, আবার যদি না পায় তাহলে এটা লিউকোপ্লাস্টে পরিণত হয়। যাক শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে জানলাম কি প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিড কত প্রকার এবং প্লাস্টিডের কাজ জানলাম। এখন একটা প্লাস্টিডের চিত্র আমরা শিক্ষার্থী বন্ধুরা দেখি। তোমরা আমার সাথে দেখো, একটা প্লাস্টিডের চিত্র আমরা এঁকে নিই। আমার সাথে সাথে তোমরা আঁকার চেষ্টা করো, খুব সহজ প্লাস্টিডের চিত্র। দেখো, একটা ওভাল আকৃতির ডিম্বাকার একটা আকৃতি দিলাম। প্লাস্টিডের 2 স্তর বিশিষ্ট, একটা হচ্ছে বাহিরের স্তর আর একটা হচ্ছে ভেতরের স্তর। প্লাস্টিক 2 স্তর বিশিষ্ট, একটা বাহিরের স্তর আর একটা ভেতরের স্তর। এরপরে দেখো কিছু দূর যে এরকম কিছু চাকতির মতো হয়, এগুলাকে বলা হয় গ্রানাম চাকতি। বেশি আঁকলাম না, আমরা কয়েকটা দিয়ে আঁকার চেষ্টা করলাম। তোমরাও বাসায় এইভাবে প্র্যাকটিস করবে। এই হলো মোটামুটি প্লাস্টিক, আর এর ভিতরে এরকম পদার্থ থাকে, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই যে অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে এটার ভিতরে। আর এই হলো মোটামুটি প্লাস্টিক। তা প্লাস্টিকের বলছি, আর যে কোনো চিত্র তোমরা আঁকবে সবসময় চিত্রের ডান পাশে খাড়া দাগ দিবে, দাগ দিয়ে তারপর তুমি এটা চিহ্নিত করো। যেমন এটা বাহিরের স্তর, বহিঃস্তর, এটাকে বলা হয় বহিঃস্তর। এটা হচ্ছে হলো অন্তঃস্তর, এটাকে বলি আমরা অন্তঃস্তর। তারপরে এটাকে বলি আমরা গ্রানাম চাকতি, গ্রানাম চাকতি। এই দুটা গ্রানাম চাকতি দেখো, দুটা গ্রানাম চাকতি একটা নল দ্বারা যুক্ত, এটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম, এটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম, গ্রানাম ল্যামেলাম। আর এই যে পদার্থটা যেটা, এটাকে বলছি আমরা ম্যাট্রিক্স। এটা একটা অর্ধতরল পদার্থ। তাহলে প্লাস্টিকের চিত্র, আর এখানে লিখবো চিত্র প্লাস্টিক, আমরা লিখবো চিত্র প্লাস্টিক। প্লাস্টিক
এই হলো একটা প্লাস্টিডের চিত্র শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই তোমরা আঁকতে পারবে ইচ্ছা করলে, বাসায় অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে। প্লাস্টিডের দুটা পর্দা থাকে, একটা হচ্ছে বহি পর্দা আর একটা হচ্ছে অন্তঃপর্দা। এর ভিতরে থাকে কিছু চাকতির মতো অংশ, এই চাকতির মতো অংশগুলোকে বলা হয় গ্রানাম চাকতি, এবং দুটা গ্রানাম চাকতি একটা মাঝখানে একটা নল দ্বারা যুক্ত, নলাকার বস্তু দ্বারা যুক্ত থাকে, এটাকে বলা হয় গ্রানাম ল্যামেলাম। এছাড়া এর ভিতরে যে তরল পদার্থটা থাকে সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই হলো মোটামুটি একটা প্লাস্টিকের চিত্র। আশা করি তোমরা সহজেই বাসায় এই প্লাস্টিকের চিত্রটা আঁকতে পারবে, তাই না? তোমরা সবাই এরকম প্লাস্টিকের চিত্রটা প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষায় সাধারণত এরকম চিত্র এসে থাকে। তারপরে আসি আমরা শিক্ষার্থী বন্ধুরা মাইটোকন্ড্রিয়া নিয়ে। এরপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা একটু দেখে নিই মাইটোকন্ড্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছিল মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমের অভ্যন্তরে দণ্ডাকার, গোলাকার বা বিভিন্ন আকার আকৃতির বিশিষ্ট হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়াটা বিভিন্ন আকার আকৃতির বিশিষ্ট হয়ে থাকে। এটা উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া বিদ্যমান। উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষেই কি এই মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। এই মাইটোকন্ড্রিয়ার দুটা স্তর থাকে। একটা স্তর বাহিরের, এই স্তরটা থাকে মসৃণ, আর এর ভেতরের স্তরটা কি হয়, আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, আঙ্গুলের মতো এইরকম আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে। এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। আর এই ক্রিস্টির গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার বস্তু থাকে। এর ভিতরে থাকে যে তরল পদার্থটা সেটাকে বলা হয় ম্যাট্রিক্স। শিক্ষার্থী বন্ধুরা, এই মাইটোকন্ড্রিয়া কোষের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই আমরা যে খাদ্যবস্তু গ্রহণ করি সেই খাদ্যবস্তু কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর কোষের অক্সিজেনের সাথে খাদ্যবস্তু জারিত হয়ে এখানে শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তি আমাদের দেহে খাদ্যের রাসায়নিক শক্তি দেহে গতিশক্তি এবং তাপ শক্তিতে পরিণত হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস। এই জন্য প্রশ্ন হয়, কোষের কোন অঙ্গাণুটিকে শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়? তাই আমরা কি বলবো, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরেই কি হয়, আমাদের গৃহীত খাদ্যবস্তু কোষে প্রবেশ করার পর অক্সিজেনের সাথে জারিত হয়ে খাদ্যের রাসায়নিক শক্তি, তাপ শক্তি এবং গতিশক্তিতে পরিণত হয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কি শিক্ষার্থী বন্ধুরা, যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়? কারণ আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য যখন রক্তের মাধ্যমে কোষে প্রবেশ করে, কোষের অভ্যন্তরে সে অক্সিজেনের সাথে জারিত হয়ে খাদ্যের রাসায়নিক শক্তি, তাপ শক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়। আর এই শক্তি আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকে, কাজ করতে সহায়তা করে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। পরিষ্কার? এখন চলো আমরা একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র এঁকে দেখি। মাইটোকন্ড্রিয়ার চিত্রটা কিরূপ হতে পারে দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকা। এরকম একটা গোলাকার বৃত্ত দিবে, হতে পারে এটা এরকম ডিমের মতো না দিয়ে আরেকটু গোলাকার দিলাম আমরা,
বাস। এটা হচ্ছে বাহিরের স্তর, এই স্তরটা মসৃণ, এই স্তরটা মসৃণ। এর নিচে যে স্তরটা থাকে, এই স্তরটা কি হয়, ভিতরের দিকে আঙ্গুলের মতো এরকম খাস কেটে যায়, এরকম ভাবে এই স্তরটা আঙ্গুলের মতো খাস কেটে যায়। দেখো স্তর কিন্তু একটা একটা পর্দা, এই পর্দাটার ভিতরের দিকে এরকম আঙ্গুলের মতো খাস কাটছে। এই খাস কাটা অংশগুলোকে বলা হচ্ছে কৃষ্টি। এই খাস কাটা অংশগুলোকে বলা হচ্ছে কৃষ্টি। এই কৃষ্টির গায়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র সুবৃন্তক কিছু বস্তু আছে, এদেরকে বলা হয় সুবৃন্তক বস্তু। উপরের ক্লাসে গেলে তোমরা জানতে পারবে এখানে অক্সিজেন ধারণকারী একটা উপাদান থাকে যাকে বলা অক্সিজেন। আমরা এটা নিয়ে আলোচনা না করলাম, আমরা এখানে এইভাবে পরে এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এই যে পদার্থ আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছিল ম্যাট্রিক্স, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আমরা আঁকার পর, আমরা আগের মতো বলছি সবসময় যে কোনো চিত্র আঁকার পর চিত্রের ডান পাশে লম্বা খাড়া দাগ দিবে, দিয়ে এক পাশে চিত্রকে সর্বদা চিহ্নিত করবে, তাহলে এটা সুন্দর হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক পাশে চিহ্নিত করার চেষ্টা করবো। এটা হচ্ছে বাহিরের স্তর বা মসৃণ স্তর, বাহিরে মসৃণ স্তর, বাহিরের মসৃণ স্তর, কারণ এর স্তরটা মসৃণ, সেই জন্য এটাকে বলা বাহিরের মসৃণ স্তর। আর এই যে আঙ্গুলের মতো খাপ কাটা অংশগুলো, সেগুলোকে বলা হয় কৃষ্টি, এদেরকে বলা হয় কি কৃষ্টি। আর এই যে বস্তুগুলো, এগুলাকে আমরা বলি সবৃন্তক বস্তু, সবৃন্তক বস্তু। আর এই যে তরল পদার্থটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে বলা হয় ম্যাট্রিক্স। এটাকে বলা হয় ম্যাট্রিক্স। চিত্র মাইটোকন্ড্রিয়া, নিচে আমরা অবশ্যই লিখব চিত্র মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া একটা চিত্র আঁকলাম এবং মাইটোকন্ড্রিয়া চিত্রে বিভিন্ন অংশ চিহ্নিত করলাম। তো এইভাবে আমরা সহজেই, যদি প্রশ্ন আসে যে কোন অঙ্গাণুটিকে শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়, তাহলে আমরা বলতে পারবো যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। কেন বলা হয়? কারণ কোষের যে খাদ্যবস্তু, কোষের অভ্যন্তরে অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে খাদ্য রাসায়নিক শক্তি, তাপ এবং গতিশক্তিতে রূপান্তরিত হয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? যাক, এখন আমরা সাইটোপ্লাজমের আরেকটা গুরুত্বপূর্ণ বলছিলাম, আরেকটা অংশ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোষ গহ্বর। তো চলো আমরা কোষ গহ্বর নিয়ে একটু কথা বলি। কোষ গহ্বর, কোষ গহ্বর কি? হ্যাঁ, কোষ গহ্বর কি? কোষ গহ্বর হলো কোষের অভ্যন্তরে যে গহ্বর দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় কোষ গহ্বর। কোষের অভ্যন্তরে যে গহ্বর দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় কোষ গহ্বর। কোষ গহ্বর উদ্ভিদ কোষে সাধারণত কোষ গহ্বর আকারে বড় হয়, আর প্রাণী কোষে কোষ গহ্বর নেই বললেই চলে, থাকলেও খুব ছোট ছোট। সেই জন্য এটা একটা পার্থক্য আসে পরীক্ষা। আমরা যদি কোষের উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য বলি, তাহলে এটা একটা পার্থক্য যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর আকারে বেশ বড়, প্রাণী কোষে কোষ গহ্বর নেই বললেই চলে, থাকলেও আকারে ছোট ছোট। এই হল উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে আরও একটি পার্থক্য। আগে কিন্তু দুটা পার্থক্য বলে আসছিলাম শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল কর, মনে করো। এক, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। দুই, বলছিলাম কি, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। 3 নাম্বার বললাম কি, এখন উদ্ভিদ কোষে কোষ গহ্বর আকারে বড়, প্রাণী কোষে কোষ গহ্বর নেই বললেই চলে,
থাকলেও খুবই ছোট হয়। এই তিনটা পার্থক্য কিন্তু আমরা জানলাম উদ্ভিদ এবং প্রাণী কোষের। এখন আমরা যাব সাইটোপ্লাজমের পরে ছিল কোষের গুরুত্বপূর্ণ উপাদান নিউক্লিয়াস। এখন আমরা নিউক্লিয়াস নিয়ে শিক্ষার্থী বন্ধুরা এখন কথা বলবো। নিউক্লিয়াস শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াস কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। নিউক্লিয়াস হচ্ছে কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এই নিউক্লিয়াস এই কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। এই নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। সেই জন্য নিউক্লিয়াস খুবই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম এই নিউক্লিয়াসের উপস্থিতি এবং উপস্থিতির উপর ভিত্তি করে কোষকে কিন্তু আমরা ভাগ করতে পেরেছিলাম দুই ভাগে, যেটা আদি কোষ এবং প্রকৃত কোষ। মনে আছে তো তোমাদের? ধন্যবাদ। আশা করি তোমরা ভালো করে মনে রাখবে। এখন আমরা কোষের নিউক্লিয়াসটা কি, কোথায় থাকে, এর কাজেই বা কি, এর গঠনটা কি, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা। কি আমরা বলছিলাম, প্রোটোপ্লাজমে নিউক্লিয়াস ব্যতীত যে অর্ধতরল স্বচ্ছ জেলির মতো পদার্থটি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এখন আমরা কি বলতে পারি? প্রোটোপ্লাজমের অভ্যন্তরে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান, প্রোটোপ্লাজমের অভ্যন্তরে সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান যে গোলাকার ঘন বস্তুটি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় নিউক্লিয়াস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা 24 এখানে তোমরা নিউক্লিয়াসের সংজ্ঞাটা বা নিউক্লিয়াস কি এই বিষয়টা তোমরা দেখতে পারো। তোমরা পৃষ্ঠাটা উল্টাতে পারো, পৃষ্ঠা 24, সেখানে দেখবে নিউক্লিয়াসের বর্ণনাটা পরিষ্কার দেওয়া আছে। আমরা এটা নিয়ে এখন কথা বলবো। কি কোষের সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান সবচেয়ে ঘন যে বস্তুটি দেখতে পাওয়া যায়, সবচেয়ে ঘন ভাসমান গোলাকার যে বস্তুটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস কে আমরা বলছি কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। শিক্ষার্থী বন্ধুরা, একটা প্রশ্ন হয় কিন্তু, নিউক্লিয়াসকে কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কেন? কেন বলা হয়? কারণ এই নিউক্লিয়াসের ওই কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। বিশেষ করে কোষ বিভাজনে নিউক্লিয়াস অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই জন্য নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র। যেমন তোমাদের পরিবারের যদি বলা হয় প্রাণ কেন্দ্র কি, প্রাণ কেন্দ্রকে তোমরা অবশ্যই বলবে হয়তো বাবা নয়তো বা মা। কারণ তোমার বাবা অথবা মাই কি করে তোমাদের পরিবারের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। সেই জন্য বাবা অথবা মা হচ্ছে তোমাদের পরিবারের প্রাণ কেন্দ্র। ঠিক তদ্রূপ কোষের যাবতীয় কার্যাবলী কে কখন কি কাজ করবে তা নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। সেই জন্য নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এখন চলো নিউক্লিয়াসকে আবার শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াসের 4টা উপাদান রয়েছে। এখন আমরা নিউক্লিয়াসের গঠনটা একটু দেখে নিই। নিউক্লিয়াসের উপাদান কয়টা আছে? 4টা। কি কি আছে নিউক্লিয়াসে? প্রথম নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা, নিউক্লিয়ার জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিওলাস,
এই চারটা অংশ, একটা নিউক্লিয়াস এই চারটা অংশ দ্বারা গঠিত। একটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা, নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেনটা কি? নিউক্লিয়াসের চারপাশে অর্থাৎ নিউক্লিয়াসটাকে ঘিরে যে একটা পর্দা থাকে, নিউক্লিয়াসকে ঘিরে যে একটি পর্দা থাকে তাকেই বলা হয় মেমব্রেন। মেমব্রেন শব্দের অর্থ হচ্ছিল পর্দা, আর নিউক্লিয়ার মেমব্রেন তাহলে কি? নিউক্লিয়াসের পর্দা। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে একটা আবরণ থাকে, পর্দা থাকে পাতলা, সেই পর্দাটাকেই বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে অর্ধতরল জেলির মতো পদার্থটি দেখতে পাওয়া যায়, যে তক্তকে জেলির মতো পদার্থটা দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। তারপর কি? নিউক্লিয়ার জালিকা, নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো কিছু জালিকাকার বস্তু দেখতে পাওয়া যায়, যা জালের মতো ছড়িয়ে আছে পুরো নিউক্লিয়াস জুড়ে। তোমরা তোমাদের বইয়ের 24 পৃষ্ঠা চিত্রটায় দেখো, জালের মতো কিছু সুতার মতো উপাদান ছড়িয়ে আছে, সেই উপাদানটা কি বলা হচ্ছিল? নিউক্লিয়ার জালিকা। তারপর হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের অভ্যন্তরে গোলাকার বিন্দুর মতো সবচেয়ে ঘন যে বস্তুটি দেখতে পাওয়া যায়, নিউক্লিয়াসের অভ্যন্তরে গোলাকার কালো বিন্দুর মতো যে ঘন বস্তুটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হলো নিউক্লিওলাস। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা কি জানলাম? একটা নিউক্লিয়াসের কয়টা অংশ? চারটা অংশ। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা, নিউক্লিওলাস। নিউক্লিয়ার মেমব্রেন কি? নিউক্লিয়াসের চারপাশে যে আবরণটা রয়েছে তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে যে স্বচ্ছ তরল টকটকে বস্তুটি দেখতে পাওয়া যায় তাকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। তারপরে বলছিলাম নিউক্লিয়ার জালিকা, জালিকাটা কি? নিউক্লিয়াসের অভ্যন্তরে সুতার মতো জালের মতো ছড়িয়ে আছে পুরো নিউক্লিয়াস জুড়ে, এটাকেই বলা হচ্ছিল নিউক্লিয়ার জালিকা। তারপর বলা হচ্ছে কি? নিউক্লিওলাস, এই নিউক্লিয়াসের অভ্যন্তরে খুব ক্ষুদ্র একেবারে বিন্দুর মতো কিন্তু খুব ঘন কালো একটা বস্তু দেখতে পাওয়া যায়, সেই বস্তুটাকে বলা হচ্ছিল নিউক্লিওলাস। এই নিউক্লিয়াসের কাজ কি বলছিলাম? প্রথমেই বলছিলাম নিউক্লিয়াসের কাজ কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা নিউক্লিয়াসের চিত্র এঁকে নিই। একটা নিউক্লিয়াসের চিত্র আমরা একটু প্র্যাকটিস করি, দেখি পারি কিনা। আমি দেখো মাঝে মাঝে একটু ছিদ্র রাখছি, এই ছিদ্রগুলোকে বলা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এগুলাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র, যে ছিদ্রপথে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে তরল পদার্থে যাতায়াত নিয়ন্ত্রিত হয়, এইগুলাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র।
এরপরে দেখো আমরা নিউক্লিওলাসটা আঁকলাম। এটা ঘন কালো একটা বস্তু বিন্দুর মতো। এই নিউক্লিওলাস থেকে এরকম জালের মতো তৈরি হয় বিভিন্ন। আর এর মধ্যে থাকে এরকম ফোটাফুটি দাগ। এইগুলাকে বলা হচ্ছে হলো নিউক্লিওপ্লাজম। এইগুলো হলো নিউক্লিওপ্লাজম, জড় তরল পদার্থটা, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা একটা নিউক্লিয়াসের চিত্র চিহ্নিত করি। সে আগের মতো বলছিলাম, একটা লম্বা খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পর প্রথম আমরা নিউক্লিয়ার রন্ধ্রটাকে চিহ্নিত করি। হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র রন্ধ্র। এরপর এটা হচ্ছিল নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। এটাকে বলছি আমরা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এটাকে বলছি আমরা নিউক্লিওলাস, নিউক্লিওলাস। আর এটাকে বলছি আমরা নিউক্লিয়ার জালিকা, নিউক্লিয়ার জালিকা। চিত্র নিউক্লিয়াস। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা নিউক্লিয়াসের চিত্র আঁকলাম, চিত্রটা চিহ্নিত করলাম। এভাবে তোমরাও আশা করি চমৎকারভাবে নিউক্লিয়াসের চিত্র চিহ্নিত করতে পারবে। এবং আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করব। সময় আমাদের একেবারেই শেষ, আমরা সময়ের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা ভালো বুঝতে পারছো। এবং আগামী ক্লাসে তোমাদের আমি অন্য একটা বিষয় নিয়ে আসব। তবে তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে দিয়ে দিচ্ছি, তোমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র আঁকবে, প্লাস্টিডের চিত্র আঁকবে, মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকবে এবং নিউক্লিয়াসের চিত্র আঁকবে। আরেকটা তোমাদেরকে জন্য আমি একটা সৃজনশীল প্রশ্ন রেখেছিলাম, তোমরা যদি মনে সময় থাকে তাহলে একটু লিখে নিতে পারো। চিত্রটা দেখে নাও। দেখো এরকম দুটা চিত্র দিছি আমি, একটা চিত্র ক, চিত্র খ, পাশে দিছি চিত্র ক, চিত্র খ। এরপরে প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন, জীবদেহের গঠন ও কার্যকরী একককে কি বলে? জীবদেহের গঠন এবং কার্যকরী একককে কি বলে? ক নাম্বার প্রশ্ন। এক কথায় উত্তর হবে কোষ বলেন। তারপরে আমরা দিয়েছি উপরের কোন চিত্রটিকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়? উপরের কোন চিত্রটিকে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়? গ নাম্বার প্রশ্ন, চিত্র দুটি খাতায় একে এদের বিভিন্ন অংশ চিহ্নিত করো। চিত্র দুটি খাতায় একে এদের বিভিন্ন অংশ চিহ্নিত করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা চিত্র দুটি অবশ্যই চিহ্নিত করতে পারবে এবং চিনতে পেরেছ। প্রথম চিত্রটা হচ্ছে হলো প্লাস্টিড, দ্বিতীয় চিত্র হচ্ছে হলো প্রথম চিত্র হচ্ছে হলো মাইটোকন্ড্রিয়া, দ্বিতীয় চিত্র হচ্ছে হলো প্লাস্টিড। সর্বশেষ প্রশ্ন, উচ্চতর চিন্তন দক্ষতার, উপরের কোষের কোন অঙ্গাণুটির অনুপস্থিতিতে জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো। তো অবশ্যই তোমরা পারবে, কারণ আমি এই বিষয়ে কথা বলেছিলাম যে উপরের চিত্রের কোন অংশটি, উপরের কোষের কোন অঙ্গাণুটির অনুপস্থিতিতে জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো। আমরা তোমাদেরকে বলেছিলাম আলোচনার সময় যে যদি প্লাস্টিক না থাকে তাহলে কিভাবে জীবজগতের অস্তিত্ব বিলীন হয়ে যাবে সে সম্পর্কে আমরা তোমাদেরকে বলেছিলাম। তো ধন্যবাদ। এখন তোমরা সপ্তম শ্রেণী ক্লাস শুরু হবে তোমাদের। তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে বলবো তোমরা প্রস্তুত হয়ে নাও, খাতা কলম নিয়ে। স্যার চলে আসবেন এক্ষুনি তোমাদের সামনে। সপ্তম শ্রেণীর যিনি ক্লাস নেবেন আজকে স্যার চলে আসতেছেন তোমাদের সামনে। ধন্যবাদ, সবাই ভালো থাকো। আরেকবার বলে দিচ্ছি, তোমাদের রুটিনটা হচ্ছে 3টার সময় ষষ্ঠ শ্রেণী, 4টায় সপ্তম শ্রেণী,
5টায় অষ্টম শ্রেণী, সন্ধ্যা 7টায় নবম এবং দশম শ্রেণী, রাত 9টায় একাদশ এবং দ্বাদশ শ্রেণী। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। করোনার হাত থেকে তোমরা রক্ষা পাবার জন্য তোমাদেরকে অনুরোধ করব, এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। একদম একেবারেই বলবো, একদম ঘর থেকে কেউ বের হবে না, কারণ এই সপ্তাহটা করোনা বিস্তারের জন্য মারাত্মক একটা সপ্তাহ। যদি আমরা এই সপ্তাহ সবাই ভালো থাকি, সুস্থ থাকি, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, ভালো থেকো। আসসালামু আলাইকুম। হবে তুমি লাইভে আসো।